এক সন্ধ্যা রাতে নৌকো করে এলেন অজানা অচেনা এক গ্রামে। নৌকো থেকে নেমে দেখলেন সামনে এক নিস্তব্ধ পরিবেশ। কেউ কোথাও নেই। দূর দূর তক কোথাও কোনো বাড়িঘর নেই, নেই কোনো আলো। আছে শুধু প্রচুর গাছপালা আর কনকনে ঠান্ডা হাওয়া। কেমন একটা যেন গা চমচমে পরিবেশ। আচ্ছা, বলুন তো আপনার কেমন অনুভূতি হবে? নিশ্চয়ই মনে হবে আশেপাশে তেনারা আছেন। শীতল তপাদারেরও সেরকমই অনুভূতি হয়েছিল। চলুন আজকে শুনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প চকদিহির তেনারা। শীতল তপাদার যখন মুখবেরের খালের ঘাট পাড়ে পৌঁছলো, তখন বেলা প্রায় ৩টে। মাঘ মাসের হাড় কাঁপানো হাওয়া বইছে। রোদের রং লালচে মেরে গিয়েছে। বেলা আর বেশিক্ষণ নেই। ঘাটে গুটিকয় যাত্রী জড়সড় হয়ে নৌকার জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে। অগত্যা শীতলকেও দাঁড়াতে হলো। যারা ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর হেলে দুলে একখানা নৌকো এসে দয়া করে ভিড়লেন। নৌকায় ওঠার আগে শীতল জিজ্ঞেস করল, মাঝি ভাই, এই নৌকার চাকদিহি খেপ মারবে তো? মাঝি বুড়ো সুড়ো মানুষ। প্রশ্নটা শুনে বিড়বিড় করে আপন মনে কি একটু বলল। তারপর জিজ্ঞেস করল, চাকদিহি যাবেন কেন? আরে সেখানেই যে আমার কাজ। ও, বলে মাঝি যেন একটু ভাবনায় পড়ে গেল। তারপর বলল, তা কাজ থাকলে তো যেতে হবেই। উঠে পড়ুন তাহলে। ৫-৭টি জড়সড় যাত্রী নিয়ে বড় নৌকাটা রওনা দিল। বেলা ফুরিয়ে আসছে তাড়াতাড়ি। নতুন জায়গা, অন্ধকার হয়ে গেলে অসুবিধায় পড়তে হবে ভেবে শীতল তপাদারের একটু উদ্বেগ হচ্ছিল। সঙ্গে একটা বিছানা আর বাক্স। চাকরিতে জয়েন করতে যাচ্ছে, সেখানকার বিলি বন্দোবস্ত তার জানা নেই। নৌকোটা খানিকক্ষণ বাদে বাদে এ ঘাটে ও ঘাটে ভিড়ছিল। যাত্রীদের সবাই ৩ জায়গায় নেমে যাওয়ার পর শীতল একা হলো। সে আর বুড়ো মাঝি। অলস হাতে বৈঠা মারতে মারতে মাঝি বলল, তা চাকদিহিতে কে থাকে আপনার? কেউ না, এই নতুন যাচ্ছি। ও, তা কাজটা কিসে চাকদিহিতে? একটা প্রাথমিক স্কুলে পড়ানোর চাকরি। ও, তা ভালো। এই যে সামনেই চাকদিহির ঘাট। উঠে পড়ুন। চাকদিহির ঘাটে নৌকা ভিড়াবার সময় বেশ অন্ধকার ঘনিয়ে উঠেছে। চারদিকে ঝুপসি গাছপালা, লোকজন নেই। কাছে পিঠে বাড়িঘরেরও চিহ্ন দেখা যাচ্ছে না। তাকে নামিয়ে দিয়েই নৌকোখানা চটজলদি সরে পড়েছে। পথের হদিশ জিজ্ঞেস করবার মতো কেউ নেই। নিজের অবস্থাটা অনুমান করে ধাতস্থ হতে শীতলের একটু সময় লাগলো। তার বাক্সে একখানা টর্চ আছে, কিন্তু এই অন্ধকারে বাক্স খুলে হাতড়ে হাতড়ে টর্চ বার করা কঠিন। সে খুব ধীরে ঘাট থেকে নাবাল বেয়ে উপরে উঠল। ৪-৫ দিন আগে একখানা পোস্ট কার্ডে পৌঁছানোর দিন তারিখ জানিয়ে দিয়েছিল বটে, কিন্তু চিঠিখানা যে পৌঁছেছে তারই বা ঠিক কি? উপরে এসে সে চারদিক চেয়ে দেখে বেশ দমে গেল। লোকজন নেই, বাড়িঘর নেই, কোথাও কোনো আলো চোখে পড়ছে না। সাঁঝবেলাতেই যেন মাঝরাত্রিরের মতো নিঝুম হয়ে গিয়েছে জায়গাটা। তার উপর প্রচণ্ড শীত। সনসন করে উত্তুরে হাওয়া বইছে এবং ভয়ের কথা, চারদিকে বেশ কুয়াশাও ঘনিয়ে উঠেছে। বাক্স বিছানা নিয়ে সে হারা উদ্দেশ্যে কোন দিকে রওনা হবে সেটাই বুঝতে পারছে না। কাছে পিঠে শুধু ঘন গাছপালা আর চাপ ধরা অন্ধকার। চকদিহি গায়ের চিহ্ন মাত্র নেই। মাঝি বেটা কোন আগাটাই যে নামিয়ে দিয়ে গেল কে জানে। রেল স্টেশনে যেমন থাকে, ঘাটে তো আর তেমন জায়গায় নাম লেখা থাকে না। ভরসা এই, পাকা ঘাট যখন আছে তখন কাছে পিঠে লোকবসতিও থাকতেই হবে। দাঁড়িয়ে থেকে লাভ নেই, কপালটুকে সামনে একটু এগিয়ে দেখা দরকার।
শীতল সাবধানে খুব ধীরে ধীরে বা বগলে বিছানা আর ডান হাতে বাক্স ঝুলিয়ে রওনা দিল। কিন্তু কুয়াশাটাও এই মখায় এমন ঘন হয়ে এলো যে টাহর করে পথঘাটের কোনো হদিশ পাওয়ার উপায় রইল না। সেই রসপুরগঞ্জে একটা হালুই করের দোকানে দুখানা সিঙ্গারা আর একটা রসগোল্লা খেয়েছিল। সেসব কখন তল হয়ে গেছে। এখন খিদেটাও চাগার দিচ্ছে খুব। সে বিজ্ঞান পড়েছে, এতকাল ঈশ্বর নেই বলেই বিশ্বাস ছিল, কিন্তু বিপাকে পড়ে মনে হল তার মা খুব মদনমোহনের ভক্ত। সর্বদাই বাবা মদনমোহন নামক একজন দেবতাকে কারণে অকারণে ডাকাডাকি করে থাকেন। বংশীধারী মদনমোহনের বিভিন্ন পটও তাদের ঠাকুর করে রয়েছে। শীতলের মনে হলো একবার মায়ের মদনমোহনকে ডেকে দেখলে হয়। আহা, বিজ্ঞান তো আর সব রহস্যই ভেদ করতে পারেনি। বিজ্ঞানকে ছাড়িয়ে নাগালেরইও তো অনেক কিছু থাকতে পারে। খুব লজ্জা আর সংকোচের সঙ্গে মদনমোহনকে হালকা করে একটু ডাকতে চাইছিল শীতল। চারিদিকে একটু চোখ বুলিয়ে চোখ বুজে সবে বলেছে ম। ঠিক এই সময় হেরে গলায় কাছে পিঠেই একটা হাঁক শোনা গেল। আহা, করেন কি বলতে বলতে দুর্ধার করে একটা লোক বাঁ দিক থেকে ধেয়ে এলো। এই দুর্দান্ত শীতেও তার গায়ে একটা গেঞ্জি আর নির্মাণকে একটা মালকোচা মারা ধুতি ছাড়া আর কিছু নেই। দিন মশাই, আমার হাতে দিন। স্কুলের মাস্টার মশাই আপনি? মালপত্র বয়া কি আপনার সাজে? আমরা আছি কি করতে? যাক বাবা, মদনমোহনকে ডাকার আগেই বিপদ উদ্ধার হয়ে গেছিল বলে শীতল নিশ্চিন্তির শ্বাস ফেলে বলল, আমাকে নিতে এসেছেন বুঝি? লোকটা নির্বিকার গলায় বলল, আজ্ঞে না, তবে ঘাটের ধারে প্রায় দিনে হাওয়া খেতে আসি তো, আপনাকে দেখে মনে হলো বিপদে পড়েছেন, তাই আসা। অধমের নাম নিলেও অনেক হাস নবিস। আমি হলুঙ্গে শীতল তপাদার। স্কুলে আহা, ওসব আমরা জানি। মদন মালার নৌকায় এলেন, সবাই সচককে দেখা। অন্ধকারে এবং ঘন কুয়াশায় লোকটার চেহারা বোঝার উপায় নেই। শুধু আবছা ধুতি আর গেঞ্জিটা বোঝা যাচ্ছে। খুব শক্তপোক্ত লোক, সন্দেহ নেই। নইলে এই কালান্তক শীতে এই সামান্য পোশাকে হাওয়া খেতে জলের ধারে আসতো না। গলা ঘাকারি দিয়ে শীতল বলল, তা নীলমণিবাবু, চকদিহি জায়গা কেমন? দিব্যি জায়গা মশাই, দিব্যি জায়গা। চাঁদ সূর্যি উঠে, গাছপালা আছে, খালদার আছে, বাঁশ বন আছে, শ্মশানও আছে, গোরস্থানও আছে। আর চাই কি আপনার? জবাব শুনে একটু দমে গিয়ে শীতল বলল, তা বটে। খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর শীতল বলল, আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে তা কি জানেন? লোকটা হঠাৎ যেন চমকে দাঁড়িয়ে পড়ল। তাই তো, এটা তো খেয়াল হয়নি। তাহলে আপনি আমাকে নিয়ে যাচ্ছিলেন কোথায়? লোকটি খুব চিন্তিত হয়ে আমতা আমতা করে বলল, তাও বটে, কোথায় যেন নিয়ে যাচ্ছিলাম ঠিক মনে নেই। তা চলুন, বাঁশবনটা পেরিয়ে সাঁকো অবধি তো আপনাকে পৌঁছে দিই, তারপর যা হোক একটা ব্যবস্থা করে নেবেন। শীতল ভারী হতাশ হয়ে পড়ল। সাঁকো পেরিয়ে বা সে যাবে কোথায়? নীলমণি খাসনবিশের মাথায় একটু গণ্ডগোল আছে বলেই মনে হচ্ছিল শীতলের। তাই সে আর কথা বাড়ালো না। সামনেই বাঁধারে বিশাল বাঁশবনের আড়াল পাওয়া যাচ্ছিল। কুয়াশায় ভালো করে বোঝা যাচ্ছিল না। নীলমণি হঠাৎ থেমে বিছানা আর বাক্স তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি চলি আজ্ঞে। আর যাওয়ার উপায় নেই কিনা, মেলা কাজ ফেলে এসেছি। গাঁটা কত দূর? বেশি না, সাঁকো পেরেলে পোটা পথ হবে। বুক ঠুকে চলে যান। অন্ধকারে সাঁকোটা অনুমান করেই পেরোতে হলো শীতলকে। তবে উপায়ও তো নেই। কিন্তু সাঁকো পেরিয়ে সে এক সমস্যা। সামনে অন্ধকার আর কুয়াশা। কোন দিকে গা, কোথায় আশ্রয়, বুঝবার উপায় নেই। ফের মদনমোহনের কথা মনে এলো শীতলের। এবার আর বাবা মদনমোহনকে না ডেকে উপায় নেই। সে চোখ বুজে বংশীদারির ফটোয় দেখা মুখ স্মরণ করে সবে বলেছে, ম
অমনি দু হ্যাঁচকায় তার হাত আর বগল থেকে বাক্স আর বিছানাটা কে যেন কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমার সঙ্গে আসুন, এগিয়ে দিচ্ছি। আপনি কে? আমি হলাম যে পঞ্চানন ভালোই, এই গাইনি বাস। বাঁচালেন মশাই। আপনি কি জানেন কোথায় আমার থাকার ব্যবস্থা হয়েছে? আমার কি জানার কথা? আমি ভাবছিলাম হেড স্যার নিশিপতিবাবু হয়তো আপনাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে। না মশাই, নিশাপাতিবাবু আমাকে পাঠাননি, নিজের গরজেই এসে আপনার মাল বইছি। অন্ধকারে ঠাহর করে যা বোঝা যাচ্ছে, লোকটা বেশ লম্বা আর ক্যাটো চেহারার। গায়ে গরম জামাও আছে বলে মনে হলো। শীতল কুণ্ঠার সঙ্গে বলল, সে কি, আমার মাল বইবার আপনার গরজ কিসের? দিন, ওগুলো আমার হাতেই দিন। ঠিক আছে, খানিকটা এগিয়ে তো দিন। আচ্ছা পঞ্চাননবাবু, এই চকদিহি কেমন গা? অখের দে মশাই, অখের দে। এসে যখন পড়েছেন হাড়ে হাড়ে টের পাবেন। এখানে বেঁচে সুখ নেই, মরে সুখ নেই, দিনে সুখ নেই, রাতে সুখ নেই। তাই চকদিহি ছাড়া আর কোনো জায়গা পেলেন না? শীতল তার মেরুদণ্ড বেয়ে একটি শীতলতর স্রোত নেমে যাচ্ছে টের পেল। গলাটা একটু ঝেড়ে বলল, খুব খারাপ জায়গা নাকি? খুব খুব। আগে বেঁচে থাকার উপর যদি ঘেন্না এসে গিয়ে থাকে, দুঃখে কষ্টে হেরিয়ে গিয়ে মরার বাসনা যদি চাগার দিয়ে ওঠে, তাহলে সোজা চকদিহি চলে আসুন। এখানে মরার ব্যবস্থা চমৎকার। গাছে গাছে ফাঁস লাগানো দড়ি ঝুলে আছে, গহীন পুকুর আছে, 20 গোটার গাছের জঙ্গল আছে। সাপ পাবেন, বাঘ পাবেন, কুমির পাবেন, আর খুনে গুন্ডাদের তো একটা স্বর্গ রাজ্যে বলা যায়। শীতল শিউরে বলল, ওরে বাবা, চকদিহি তো সাংঘাতিক জায়গা। লোকটা বাড়ি আহ্লাদের গলায় বলল, হ্যাঁ তবে আর বলছি কি, চকদিহি যখন এসে পড়েছেন তখন একটা এসপার ওসপার কিছু ঘটবেই। আচ্ছা পঞ্চাননবাবু, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? এখনো তো ঘর বাড়িকে দেখা যাচ্ছে না। ঘর বাড়ি? ঘর বাড়ি করছেন নাকি আপনি? ঘর বাড়ি খুঁজবো না তো কি? আমার যে গায়ে পৌঁছানো দরকার, মাথা গুঁজবার একটা জায়গা দরকার। সারা রাত হেঁটে মরতে তো আসিনি। এই রে, তাহলেই তো মুশকিলে ফেললেন। আমার আবার অন্য কাজেও যেতে হবে। এই ধরুন আপনার মালপত্র, আর এগিয়ে দেখুন যদি কোনো হিললে হয়। বলেই লোকটা গায়েব হয়ে গেল। এখানকার লোকগুলোর সকলেরই কি মাথায় ছিট আছে? কি বলে আর কি করে তার কোনো ঠিক নেই। পথের মাঝখানে মালপত্র নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থেকে শীতল ভেবেই পেল না এবার তার কি করা উচিত। না, নাস্তিকতা ফেলে ঠাকুর দেবতাকে না ডাকাডাকি করে আর তার উপায় নেই। বিপদে আপদেই তো ঠাকুর দেবতাকে দরকার, তাছাড়া আর তাদের কি দরকার? চোখ বুজে বাবা মদনমোহনের মূর্তিটা একবার ঝালিয়ে নিয়ে শীতল ফের যেই বলেছে, ম বেঁধে বেঁধে আর এগোবেন না, বলতে বলতে একটা বেঁটে মতো লোক যেন পাশের গাছ থেকে ঝুপ করে লাফিয়ে পড়ল। গদগদ গলায় বলল, আহা, এত তাড়াহুড়া কি আছে? স্কুলের নতুন মাস্টার মশাই তো আপনি। শীতল তো পদার্থ। যে আগে চলুন, এগিয়ে দিচ্ছি। শীতল এবার ভারী বিরক্ত হয়ে বলল, এগিয়ে দেওয়ার নিকুচি করেছি। এগিয়ে দেবেন মানে? এগিয়ে দিলেই হলো? বলি জমের দক্ষিণ দরে যে এগিয়ে দেবেন না, তা কী করে বুঝবো বলুন তো? আর দুজনও তো এগিয়ে দিলেন, কিন্তু কোথায় এগিয়ে দিলেন তাই তো বুঝতে পারলুম না। কিন্তু আপনি কে? ভারী মিঠে গলায় লোকটি বলল, আজ্ঞে, আমি হলুম গে নরহরি প্রতিবন্ধু। এই গায়ে বহুকালের বাস। যা হয়রান হতে হলো আপনাকে তা দিন, মালপত্র বইয়ে আমিই নিয়ে যাচ্ছি আপনাকে। শীতল মাথা নেড়ে বলল, না মশাই, শুধু নিয়ে গেলেই হবে না, জায়গা মতো পৌঁছেও দিতে হবে।
আগে সে তো বটেই, তার জায়গা মতো আপনি একরকম পৌঁছে গিয়েছেন বলে ধরে নিতে পারেন। কাছে পিঠেই চকদিহি, শুধু ডাইনির জলাটা পেরোতে পারলেই হলো। শীতল অবাক হয়ে বলে, চকদিহে এখনো পৌঁছয়নি? বলেন কি মশাই? এই যে নীলমণি খাস নবিশ আর ৫৫ হালুই বলে দুটো লোক বলল চকদিহি পৌঁছে গিয়েছি। ওদের কথা ধরবেন না, মুখ্য সূক্ষ্ম চাষাবুষো লোক সব। ওরা চকদিহির ঘাতগোত জানবি কি করে? তা চকদিহির ঘাতগোতটা কি একটু বুঝিয়ে বলবেন? ওহো, ওসব তড়িঘড়ি জানবার দরকারটাই বা কি আপনার? যদি ঠিকে থাকতে পারেন তাহলে দেখবেন চকদিহি ভারী সরেস জায়গা। মঙ্গলবারের হাটে ভারী সস্তায় ছুরি, ভোজালি, তলোয়ার, চপার কিনতে পারবেন। হারু মসুদ্দের কাছে পিস্তল, বন্দুকও পেয়ে যাবেন। শতুকপালির কাছে বোমা বারুদ শের ধরে কেনা যায়। শীতল চটে উঠে বলল, ওসব আমার কি দরকার বলুন তো? এ তো ভারী অদ্ভুত জায়গা। তা যা বলেছেন, চকদিহির মঙ্গলহাটের খুব নাম। জায়গা মন্দ নয়, তবে ও রোজই ২-৪টে লাশ পড়ে আর কি। ওই সব ছোটোখাটো ব্যাপার গ্যারাজি না করলে চকদিহি ভারী সরেস জায়গা। চকদিহির কথা যতই শুনছি ততই মাথা গরম হয়ে যাচ্ছে মশাই, কিন্তু এসে যখন পড়েছি তখন নিরুপায়। বলি, এখানে মাথা গোজার মতো একটা জায়গা পাওয়া যাবে কি নরহরিবাবু? কি যে বলেন, মাথা গোজার জায়গার অভাব কি? চারদিকে মাথা গোজার জায়গা। আমি তো শ্মশানেশ্বরী কালীর থানে হাঁড়ি কাটেও অনেক সময় মাথা গুঁজে পড়ে থাকি। সর্বনাশ, হাঁড়ি কাটে মাথা দিয়ে শুতে হবে নাকি? আরে না না, আপনার জন্য বোধহয় একটু ভালো ব্যবস্থাই আছে। আপনার কথার মাথা মুন্ডু বোঝে ওটাই মুশকিল দেখছি। তা বলুন মশাই, কোথায় নিয়ে যাবেন? ভেগরে প্রাণটাই নাই যায়। আগে প্রাণ খুব মজবুত জিনিস, সহজে যাওয়ার নয়। লোকটা বাক্স বিছানা নিয়ে আগু হলো। পেছনে শীতল। চোর ডাকাত না খুনে তা বুঝতে পারছে না শীতল, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। অন্ধকারে কি একটা দেখিয়ে যেন লোকটা বলল, এই যে ডান ধারে ডাইনির জ্বালা দেখতে পাচ্ছেন তো? না, অন্ধকারে দেখব কি করে? আগে তাও বটে, কথাটা খেয়াল ছিল না। এই খুব প্রাণঘাতী জায়গা মশাই। বিস্তর লোক আত্মহত্যা করেছে, বিস্তর লোককে চুবিয়ে মারা হয়েছে, বিস্তর মানুষকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন প্রায় রোজই এই জলায় বস্তাবন্দি লাশ ভুস করে ভেসে ওঠে। বাপরে, আগে ভয় পেলেন নাকি? এখন কদিন চেপে সব গা সওয়া হয়ে যাবে। চকদিহিতে থাকলে ফোন যখন কোনো ব্যাপারই নয়। বুঝেছি, এখানে এসে বড় ভুল করে ফেলেছি মনে হচ্ছে। তা আপনি চললেন কোথায়? সেটাই তো আমিও বুঝতে পারছি না। ওই যে দেখছেন বটগাছ, ওর পিছনেই চকদিহি। আমি ওর পর্যন্তই পৌঁছে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তারপর আপনার কপাল। মানে, এ বললেন জায়গা মতো পৌঁছে দেবেন? আগে ঠিকই বলেছি, বটতলায় সেই জায়গা। আমার কি বিষয়কর্ম নেই নাকি মশাই? দেখা যাচ্ছে নরহরি প্রতিতণ্ডু বিশেষ সুস্থ মগজের মানুষ নয়। বটতলার ঘুপসি অন্ধকারে তাল মালপত্র নামিয়ে দিয়ে বিনা সম্ভাষণে হঠাৎ কেটে পড়ল। লোকগুলো কেনই বা বেগার খাটছে আর ঘুরিয়ে মারছে, তাও একটু বুঝতে পারল না শীতল। না, মদনমোহনকে ডাকাডাকি না করলেই আর নয়। ৩-৩বার ডাকতে গিয়ে বাধা পড়েছে, কিন্তু এবার সে ডাকবেই। মন স্থির করে শীতল বুক ভরে দম নিয়ে সবে শুরু করতে যাবে, ঠিক এমন সময়, আহা, দাঁড়ান দাঁড়ান, আমি এসে গিয়েছি তো। বলতে বলতে মাঝারি চেহারা একটা লোক এসে শশব্যস্তে তার বাক্স বিছানা তুলে নিয়ে বলল, ইস, খুব হয়রানি হয়েছে আপনার, তাই না? শীতল গম্ভীর হয়ে বলল, আপনি কে? অধমের নাম পীতাম্বর মিস্ত্রি। শুনুন মশাই, ৩-৩টে পাগলের পাল্লায় পড়ে আমি তখন থেকে ঘুরে মরছি। আমারও খিদে তেষ্টা আছে,
আমি আর বেঘরে ঘুরতে পারবো না। সে তো বটেই, তবে কিনা চকদিহি কারখানাও আপনার দেখা হয়ে গেল, ঠিক কিনা বলুন? শুনুন পীতাম্বরবাবু, এই শীতে অন্ধকার আর কুয়াশার মধ্যে খিদা তিষ্টা চেপে চকদিহি গা দেখার কোনো শখই আমার নেই। এবার স্পষ্ট করে বলুন তো, আপনার মতলবখানা কি? দয়া করে আমার বাক্স আর বিছানা নামিয়ে রাখুন। পীতাম্বর ভোদয় ঘ্যাঁসকেশ করে মাথা চুলকে নিল। তারপর বলল, হ্যাঁ, মতলব খুব একটা খারাপ ছিল না আগে, তবে বুদ্ধির দোষে অনেক সময় ভালো করতে গিয়ে না মন্দ হয়ে পড়ে। শীতলের খিদে পেলে মাথা ভালো কাজ করে। বরাবর খিদের মুখে সে শক্ত শক্ত অঙ্ক টক করে কষে ফেলেছে। তাই খিদে চাগার দেওয়ায় তার চড়াক করে একটা কথা মনে পড়ে গেল। যতবার সে বাবা মদনমোহনের নাম করতে গিয়েছে, ততবারই হয় নীলমণি, খাসনবিশ, নয় পঞ্চানন হালুই, না হয়তো নরহরি প্রতিতণ্ডু এবং পীতাম্বর মিষ্টি এসে বাধা দিয়ে হামলে পড়েছে। সুতরাং এর মধ্যেই একটা প্যাঁচ থাকার সম্ভাবনা। সে গলা খাঁকারি দিয়ে বলল, হ্যাঁ, শুনুন পীতাম্বরবাবু, আপনি বা আপনারা আসলে কে আমার জানা নেই। আপনাদের মতলব কি তাও বুঝতে পারছি না, কিন্তু এবার আমি আমার মায়ের ইষ্টদেবতাকে না ডেকে ছাড়ছি না। জয় বাবা ম। পীতাম্বর আঁতকে উঠে বলল, হ্যাঁ, বলছি বলছি, আমাদের মনীষীর মধ্যে গণ্য না করলেও চলবে। তবে আমরা তেমন খারাপ চরিত্রী নয় মশাই। স্কুলে যে পোস্টে আপনি বহাল হলেন, সে পোস্টে মৃগেনবাবুর ছেলে গঙ্গাপদর বহাল হওয়ার কথা ছিল, কিন্তু চাকরিটা আপনার বরাতে উঠে যাওয়ায় মৃগেনবাবু রেগে টং। তিনি হলেন চকদিহির দণ্ডমুণ্ডের কর্তা, হাতে মাথা কাটেন। অপমানটা তার হজম হয়নি কিনা, তাই ঠিক করে রেখেছিলেন আপনি গায়ে পা রাখলেই দুনিয়া থেকে সরিয়ে দেবেন। সেই মতলবে পাঁচু আর গদাইকে বটতলায় মজুতও রেখেছিলেন। লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ছিল। ওরে বাবা, একটা চাকরির জন্য খুন! তবে আর বলছি কি, ঘোরাঘুরিটা সেজন্যেই করাতে হলো কিনা। তামশাই, আপনারা কারা? সে আর আপনার শুনে দরকার নেই। ওই যে 20 কদম দূরে বনবিহারী বাবুর বাড়ি, ওখানেই আপনার বাসা ঠিক হয়েছে। চলুন, গরম জল থেকে গরম ভাত সবই তৈরি আছে, গেলেই হয়। খুব চিন্তিতভাবে শীতল বনবিহারীর বাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে দাওয়ায় উঠে হঠাৎ বলল, আচ্ছা বাবা মদনমোহনকে আপনাদের এত ভয় কেন বলুন তো? বলেই হাঁ হয়ে গেল শীতল। চোখের সামনে থেকে জলজ্যান্ত লোকটা যেন ফুস করে বাতাসে মিলিয়ে গেল। দাওয়ার উপর তার বাক্স আর বিছানাটা পড়ে আছে শুধু। সেই রাত্রে শীতল দু চোখের পাতায় এক করতে পারল না। সারা রাত শুধু ভেবেই চলল, আর স্থির করল সকালে উঠেই পগার পার হবে। কিন্তু হঠাৎ তার মনে হলো, না, সে তো এখানে একা নয়। যতক্ষণ চকদিহির তেনারা আছেন ততক্ষণ কোনো চিন্তা নেই। আচ্ছা, গল্পটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।